ভিডিওটি পছন্দ হলে ব্যাপক শেয়ার করুন। আর এই মিথ্যাচার নোংরামি করে আন্দোলন হয় না। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। দেখুন, আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে বেড়াল। আমাদের তো অনেক পশু প্রাণী আমরা দেখি, মানে চিড়িয়াখানায় নয়, চিড়িয়া তারা, কিন্তু পথে ঘাটে, আপনার বাড়িতে, এই বাড়িতে, ওই বাড়িতে। একটা কথা মনে রাখবেন যে মানুষের বন্ধু কারা এই জন্তু জানোয়ারের মধ্যে, খুব ভালো করে শুনুন। এক নম্বর হচ্ছে গিয়ে গরু, কারণ তার দুধটা আমরা পাই, যারা গরু পোষেন, বা আলটিমেটলি আমরা দুধটা পাই। এবং দ্বিতীয় নামটি অবশ্যই অবশ্যই কুকুর। অনেকের বাড়িতে কুকুর পোষা হয়। কুকুরের মতন একটা লয়াল, মানে কি বলা যায়, প্রাণী, যারা মানুষের বন্ধু হতে পারে এবং যে কোনোভাবেই কিন্তু তারা মানুষের বন্ধুত্ব নেয় এবং বন্ধুত্বের সঙ্গে থাকে। এটা হচ্ছে কি একদম প্রত্যেকেই জানেন। কিন্তু কাকও পর্যন্ত মানুষের বন্ধু পোষ মানে না। দেখবেন ময়লা ফেলবেন, টুকটুক করে ওরা খেয়ে চলে যাবে। কিন্তু মানুষের আরও একটি চতুষ্পদ প্রাণী রয়েছে, যেটা অনেকেই বাড়িতে পোষেন ঠিক না, বাড়িতে রাখেন। অনেকেই আবার দেখলে গা ঘিন ঘিন করে ওঠে, সেটাকে বস্তায় করে পাচার করে দিয়ে আসেন এত দূরে, যাতে করে সেটার ব্যাক করতে না পারে। তার নাম হচ্ছে বেড়াল। বিড়াল আজ অব্দি কোনোদিন কারুর পোষ মানেনি। বিড়াল কোনোদিন কারুর বন্ধু হতে পারে না। অনেকেই দেখবেন বিড়াল কোলে নিয়ে আদর করছে, এ করছে, সে করছে। আপনার বাড়িতেও আপনি দেখতে পারেন। যে মুহূর্তে আপনি দেখবেন যে বিড়াল, মানে আপনার খাবারটা রেখেছেন, দেখবেন বিড়াল আপনার সামনে বসে আছে, আপনি একটা মাছের টুকরো ছুঁড়ে দেবেন, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এবার হয়তো একটা ফোন এসছে বা কিছু এসছে, আপনি উঠে যান, দেখবেন যে জাম্প করে আপনার মাছটাকে খেয়ে নেবে। কুকুর কিন্তু করবে না। কুকুর জানে, তার খিদে যদি চরমও পায়, সে জানে যে আমার প্রভু যখন আমাকে খেতে দেবে তখন খাবো। এই বেড়াল প্র্যাকটিক্যালি, তৃণমূলের বেড়াল যারা, তারা তো আছেই। আর এই পলিটিক্যাল বেড়াল যারা, তারা অ্যাবসলিউটলি, নো ডাউট, আনডাউটেডলি সিপিএম। আমি সিপিআই বলছি না, ফরওয়ার্ড ব্লক বলছি না, কিচ্ছু বলছি না। এরা কোনোদিন কারুর বন্ধু হতে পারে না। নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে, বনে জঙ্গলে বাচ্চা পয়দা করে এবং তারা সেইভাবেই টিকে টুকে থাকে আর কি। সিপিএম এর মতন এত বড় আদর্শহীন একটি রাজনৈতিক দল, যাদের নেতৃত্বে 34 বছরের শাসন শুধু যায়নি, আজ তারা শূন্যে পৌঁছে গেছে, মানুষের লাথিঝাঁটা খেয়ে দূর দূর করে ভাগিয়ে দিয়েছে। কারণ মানুষ বুঝতে পেরেছে যে এরা এক্সপ্লয়েট করেছে আমাদের যুগের পর যুগ, কিন্তু তারা তবুও রয়েছে। তাই আজকে তাদের নিয়ে আলোচনা করব। প্রবীর বিশ্বাসের সঙ্গে কথা হচ্ছিল, এটা হয়তো আমি আগামী দিনেও করতে পারতাম, কিন্তু সোমবার দিন সকালবেলায় একেবারে অফিস পিরিয়ডের সময় আপনারা এটা দেখতে দেখতে অফিস যাবেন, যাওয়ার দরকার আছে, বা অনেকের কাছে ভাতৃদ্বিতীয়ার ব্যাপার রয়েছে। আমি মনে করি আমাদের প্রত্যেকের যে বোনটি চলে গেল আরজি করের হাসপাতালের ডাক্তার, যে মেয়েটি, আজ রাখি পূর্ণিমাতে আমরা নিজেদের মতন আজকে কেউ আমরা রাখি পরব না। আজকে আমাদের বোনটি নেই, চলে গেছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাই একেবারে গোড়াতে বলি যে রাখি পূর্ণিমার দিন আমি অন্তত রাখি পরব না, কারণ আমার বোনটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার সাজা চাই, শাস্তি চাই এবং ফাঁসি চাই। সেটা তো একটা পার্ট নাম্বার 2 যেটাকে বলতে চাই। আজকের অনুষ্ঠানের নাম তৃণমূলের বেড়াল। একদম তৃণমূলের বেড়াল। এর আগে কিছু নেই, পরে কিছু নেই। কারাই বেড়াল? শুরু করছি। আরও একবার নমস্কার, আদাব, রাখির বা রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। এবং রাখি উৎসবটি হিন্দু মুসলমান সকলের, আমরা মনে মনে রাখি পালন করি। কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনার বাড়িতে যদি আপনার বোন পড়িয়ে দেন, অগ্রাহ্য করবেন না, কিন্তু সেটা নিয়ে খুব একটা লাফালাফি করে সেটাকে প্রকাশ করার দরকার নেই। কারণ আমাদের সকলের প্রিয় বোনটি নৃশংসভাবে নিহত হয়েছে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান করছি। তৃণমূলের বেড়াল। তৃণমূলের বেড়াল কারা? প্রথম এবং প্রধান, আবার আমি রিপিট করছি, যে তৃণমূলের প্রথম বেড়াল হচ্ছে গিয়ে সিপিএম পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে যদি
তাদেরকে টাইট করে দিতেন। আমি বলছি না মারতেন ধরতেন, কারণ তারা 55,000 কংগ্রেস তৃণমূলের কর্মীদেরকে খুন করেছিল। বিজেপি তো দাবি করছে তাদেরও নাকি কর্মী খুন হয়েছে, হতে পারে। তো তাদের হাতে নিহত হওয়া কংগ্রেসের সেই রক্ত বা তৃণমূলের সেই রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি ভুলে যাননি। তিনি সেই সময়টা বদলা নয় বদল চাইয়ের যে আহ্বান দিয়েছিলেন, আজ তার খেসারত দিতে হচ্ছে। তিনি যে বেড়ালটা পুষেছিলেন তাদেরকে মানে বাড়ির মধ্যে রেখে, সে বেড়ালটা কিন্তু আজকে আপনার খাবারটার মধ্যে থাবা মারছে, কারণ ওটাই ওদের চরিত্রহীন এরা কিছুতেই থামতে দেবে না কোনো কিছু আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে। আজকে কলকাতা পুলিশের কোনো ভূমিকা নেই। সিবিআই দেখছে, সিবিআই বুঝবে, এবং সিবিআইকে ঠিক করেছে কোর্ট, এবং কোর্ট শুধু না, সেটা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায় বা আজকেই হয়তো আরো খবর আমরা পাবো যে সেটা সুপ্রিম কোর্ট থেকে কি বিচার হচ্ছে পরের কথা। সারা দেশ নিন্দা করেছে এবং কেউ বলেনি যে পুলিশ কমিশনারকে সরিয়ে দাও, এখানে হুজ্জুতি করো, ওখানে হুজ্জুতি করো। ঠান্ডা মাথায় আমার প্রিয় বন্ধু আপনারা উত্তর দিন তো, যে রবিবার দিন আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলা হওয়ার কথা ছিল সেটাকে বাতিল করা হলো কেন, তার উত্তরটা দিই। এ কারণে বাতিল করা হয়েছে যে প্রচুর পরিমাণে পুলিশ, কলকাতা এবং রাজ্য পুলিশ, তাদেরকে পথে ঘাটে নামানো হয়েছে এ কারণে, ফর দ্য সিকিউরিটি অফ দ্য পিপুল। কে কোথায় আবার রোববারের বাজারে আন্দোলন করে, তাদের সিকিউরিটি দেওয়ার জন্য এক। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে মাঠের মধ্যে এই ব্যাপারটিকে কেন্দ্র করে সিপিএম বা রাম পার্টিরা আবার কোনো হুজ্জুতি করে কিনা সেই রিস্কটা তারা নেয়নি, সে কারণে খেলাটা বাতিল করা হয়েছে। বাকি খেলাগুলো অ্যাজ ইউজুয়াল চলবে ডুরান্ডের। কিন্তু দেখুন, খেলা বাতিল করার পরও আজকে মাঠে কিন্তু হাজার খানেক মানুষ গিয়েছিল, বা হয়তো কিছু বেশি। কারা তারা? সমস্ত ছবিগুলোকে আপনারা দেখুন, এবং সমস্ত ছবিগুলোর মধ্যে যে মুখগুলো চেনা লাগছে, প্রধানত একজন হচ্ছে উষসী চক্রবর্তী, আর একজন হচ্ছে সৌরভ পালোধি। আপনাদেরকে বলি, টোটাল টিমটাই গেছে সিপিএম এর। সৌরভ পালোধি সিপিএম এর একেবারে গোড়া সিপিএম, তিনি মোহনবাগানের সাপোর্টার, তার জার্সি পরে দাঁত বের করে দাঁত কেলানের মতন ছবি তুলছেন। উষসী চক্রবর্তী কে জানেন? প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর কন্যা। তিনি হঠাৎ রাতারাতি বোধহয় ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়েছেন। জীবনে কোনোদিন এরা মাঠে যান না। আগামী দিনে এই বিষয়টির যখন সমাধান হয়ে যাবে, এরা মাঠে যাবেন না, এরা হুজ্জুতি করতে গেছেন। হুজ্জুতি করছে সিপিএম এর আশীর্বাদ ধন্য সেই থিয়েটার গ্রুপের কর্মীরা, অহেতুক গরম খাওয়াচ্ছে, ফেক ভিডিও বেরোচ্ছে। শুধু তাই না, আজকে বিধাননগর পুলিশের কর্তা একটা অডিও চালিয়ে দেখালেন। পুলিশ যখন দেখাচ্ছে সেটা মেনে নিতে হবে, আমি যাচাই করিনি। তার মধ্যে পরিষ্কার একটি ছেলে আরেকটি ছেলেকে বলছে, সম্ভবত তারা মোহনবাগানের সাপোর্টার, করে কথা বলছিল। আমি মোহনবাগানের সাপোর্টার আপনাদের ছোট করছি না, যে শোন, পুলিশ তো লাঠিচার্জ করবে, কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না, ওই সঙ্গে হেসো ফেসো ইত্যাদি কোট আনকোট এই ধরনের কথা, এগুলো রাখবি, এবং তারা পুরো করলেই আমরাও চার্জ করব, ওরা অটোমেটিক্যালি তখন আমাদের লাঠি চার্জ করতে। মানে ওই সেম ফর্মুলা যেটা 14 তারিখ রাত্রে বা 15 তারিখ মধ্যরাত্রে যেটা হয়েছিল আর জি করে ভাঙচুর, ঠিক সেম ফর্মুলা, যে হুজ্জুতি করো, হুজ্জুতি করলে পুলিশ লাঠি চার্জ করবে, আবার এটা নিয়ে আমরা ফার্দার আন্দোলন করতে পারবো। সিপিএম মরিয়া হয়ে গেছে আবার পুরনো জায়গায় ফিরে যাওয়ার জন্য। টোটাল আজকের এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা রবিবার ঘটেছে, সেটা সম্পূর্ণ সিপিএম এর ক্যাডার বাহিনী অ্যালং উইথ ফিল্ম অ্যাক্টর অ্যান্ড সো কল বুলশিট দ্যাট সৌরভ পালোধি অ্যান্ড আদার্স, এদের দ্বারা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তো যে বদলা নয় বদল চাই কত বড় রং ট্রিটমেন্ট ছিল। এই ক্রিমিনালগুলো এত বারবারন্ত, এরা ঘাপটি মেরে বসেছিল। সবকটা ক্রিমিনাল এই দলের মধ্যে যেগুলো লাফালাফি করছে, সবকটা ক্রিমিনাল। এরা ভালো হতে পারে না। 34 বছরে এদের ভালোত্ব কিছু আমি দেখিনি। এদের আমলেও রেপ হয়েছে, আমরা প্রতিবাদ করতে গেছি, ডান্ডা দিয়ে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে বেড়ালগুলোকে ঘরে রাখলেন, আজকে কবে আর এদেরকে বস্তাবন্দি করে পার করে দিয়ে আসবেন? জনগণ তো এদের পার করে দিয়েছে। আপনার ঘরে এগুলো ঘুরঘুর করছে, এগুলো ব্যবস্থা করুন। এটা গেল আমার তৃণমূলের বেড়াল নাম্বার 1।
তৃণমূলের বেড়াল নাম্বার 2। আমি বলেছিলাম যে 1998 সালে বহু কষ্ট করে, বহু লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। পয়লা দিনের সঙ্গে আমি, পরে তো আমি সাংবাদিকতার জগতে চলে আসি, সেটা আলাদা কথা। অনেকেই ছিলেন সেদিন, অনেক মানুষই ছিলেন। সুব্রত বক্সী তো চিরকাল তার পাশে থাকা। পরবর্তী অধ্যায়ে সুব্রত মুখার্জি থেকে শুরু করে এই ববি, অরূপ রায়, স্বপন দেবনাথ থেকে শুরু করে বিশাল বাহিনী, যারা একেবারে গোড়ার দিন থেকে দিদি যা বলবে সেটাই হবে। অনুব্রত মণ্ডল, তিনি জেল খাটুন আর যাই খাটুন, লড়াকু, এদেরকে সেলুট। মদন মিত্র, এরা প্রত্যেকে কিন্তু তৃণমূলের দিদির সঙ্গে পা দিয়েছিলেন। পরে সুবিধা বুঝে অনেকেই এসছেন, আমি সবাইকে সুবিধাবাদী বলছি না, যেমন ডক্টর মানস ভুইয়া, তিনি অনেক পরে এসছেন, কিন্তু মানসদার সঙ্গে আমার খুব ভালো আলাপ আছে। মানসদা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন। তিনি যখন কংগ্রেসে ছিলেন এবং বিধায়ক ছিলেন, তখন আমাকে ডেকে বলছে, প্রসন, জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন সেগুলো কিন্তু মানুষ নিচ্ছে। আমি বললাম, তাহলে আর কংগ্রেসে পড়ে আছেন কেন দাদা, চলে আসুন। সোমেনপন্থী ছিলেন তিনি, না সেটা তো কংগ্রেস, এটা ইতিউতি কথা বলেছিলেন, কিন্তু তিনি বরাবরই মমতাপন্থী কংগ্রেস ছিলেন। মানুষ ভুইয়াকে ধন্যবাদ জানাই। অনেক পরে এসছিলেন আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা দিয়েও কিন্তু ভেরি লয়াল টু দ্য পার্টি, আমি জানি। এখন ব্যাপার হলো যে প্রত্যেকেই যে প্রথম দিন আসবে এমন। আবার ধরুন সুজিত বোস সিপিএম ছেড়ে দিয়েছেন, সিপিএমে থাকলে মার্ডার হয়ে যেতেন বলে শুনেছি। একদম তাকে খুন করার পুরো পরিকল্পনা হয়েছিল, সুভাষদা জানতেন। সুভাষদার কাছে গিয়ে সুজিত বলেছেন, আমার কিছু করার নেই, আমাকে বাঁচতে হবে। ফলে পয়লা দিনের সাথে কিন্তু সুজিত বোস, আমি বলছি না যে যারা এসছেন প্রত্যেকেই খারাপ, কিন্তু এটাও তো ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয় দিদি, যে তারপরও বহু ভেজাল ঢুকেছে কংগ্রেসের থেকেও। সোমেন মিত্র এসেছিল না, 5 বছর সাংসদ থেকে কি কেলেঙ্কারিটা করে তিনি চলে গেলেন, ভুলে গেছেন? আজকে তিনি নেই, হয়তো শোকাহত হয়ে আপনি অনেক কথা বলবেন বা ভাববেন যে বাড়াবাড়ি করছি। আমার কিছু যায় আসে না, বিকজ আই এম নট রিলেটেড উইথ ইউর পার্টি। কাজেই আমার আলোচনা করার অধিকার পরিষ্কার রয়েছে। সোমেন মিত্র যখন গেলেন তখন তার সাথে বেশ কিছু নিয়ে গেলেন এবং যাওয়ার সময় কাঁচা খুলে দিলেন। আপনাকে দল থেকে তাড়ানোর পেছনে প্রণব মুখার্জি, সোমেন মিত্ররাই তো ছিলেন। সুতরাং তাদের দিক থেকে তাপস রায় এলো 2000-এ, সৌগত রায় এলো 2000। সৌগত রায় আপনার বিরুদ্ধে দাঁড়িয়েও ছিলেন, আমি সৌগত স্যারের বিরুদ্ধে কিছু বলতে চাই না, আপনি বুঝে নেবেন। এবং সুখেন্দু শেখর রায়, কাম টু দ্য পয়েন্ট। তার আগে আরেকজনের কথা বলে দিই, আরেকটি বেড়াল প্রজাতির চরিত্র, সেটা হচ্ছে অধিকারী ফ্যামিলি। 1999-এ ভোট হয়েছিল যেটা, সেই ভোটে কাঁথি থেকে শিশির অধিকারী দাঁড়িয়েছিলেন কিন্তু কংগ্রেসের হয়ে, কংগ্রেস সমর্থিত বা কংগ্রেস ওই বা নির্দল যাই হোক না কেন, তৃণমূলকে হারাবার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। এবং তিনি যে ভোটটা কেটেছিলেন সেটা যদি তৃণমূল পেত তাহলে তৃণমূল জিতে যেত। তারপরে তিনি তৃণমূলে এসেছিলেন। আজকে কি হালটা করে ছেড়ে দিয়েছে আপনি দেখুন। যারা পরবর্তী অধ্যায়ে কংগ্রেস থেকেও এসছে তাদের গাদ্দারিটা দেখুন। তাপস রায়ের অনেক পরে এসছে, আপনি তাকে আসার সঙ্গে সঙ্গে বড় বাজারে দাঁড় করিয়ে দিলেন, তিনি জিতে গেলেন, পরের বার হারলেন, তারপরে তিনি আরো সেফ সিকিউর জায়গায় আপনি বড়নগরে পাঠালেন, মাঝখানে মন্ত্রী হয়েছিলেন, পরে তাকেও একটা দায়িত্ব দিলেন, সেটা বিধানসভার দায়িত্ব। তিনি কি বলে চলে গেলেন, এই দলে থাকা যায় না, ইত্যাদি ইত্যাদি। দেখুন কংগ্রেস থেকে আসা পরবর্তী অধ্যায়, আমরা প্রত্যেকেই কংগ্রেস থেকে তৃণমূল করেছি, কিন্তু কংগ্রেস থেকে পরবর্তী অধ্যায়ে আসা যাদের বেড়াল চরিত্র, যারা পোষ মানে না, তাদের নিয়ে বলছি। এই পোষ না মানা বস্তুগুলোকে আপনি চিনতে পারেননি দিদি। সিপিএমকে যেমন চিনতে পারেননি, এদেরকেও চিনতে পারেননি। এই শুভেন্দু অধিকারী কিভাবে চলে গেল, সেও তো পরে এসছিল, পয়লা দিনের সঙ্গী তো আপনার নয়, কিন্তু আপনি তাকে বাড়াতে আরম্ভ করলেন শুভেন্দুকে। এই দায়িত্ব, ওই দায়িত্ব, তুই এই জেলাটা দেখ, ওই জেলাটা দেখ, একেবারে নাম্বার 2 করে দিলেন। শুভেন্দু দেখলো বেগড়বাই, সিবিআই, ইডি ইত্যাদি তাকে ধরতে পারে। অ্যাট দ্য সেম টাইম অভিষেক উঠে আসছে, তার কোনো জায়গা নেই, তিনি কেটে পড়লেন এবং কেটে পড়ে খাল খুলে গালাগাল করলেন। আপনার একটি বেড়াল, আপনি বুঝে নিন, পগার পার করে দিয়ে আসলো, আপনার বাড়ির সামনেই ঘুরঘুর করছে। বিড়ালগুলোকে চিনে রাখুন। বিড়াল কোনোদিন বশ্যতা স্বীকার করে না, করতে পারে না, কোনোদিন পারে না। এই সমস্ত লোকেদেরকে আইডেন্টিফাই করে অনেক আগে দলটাকে পরিষ্কার স্বচ্ছ করা উচিত ছিল অবশ্যই। কিন্তু এরা এখন এমনভাবে বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে,
ক্ষতি করছে, এবং যেভাবে ক্ষতি করছে আমি আবারও বলছি, বারবার বলছি, এই নৃশংস হত্যা এবং রেপের সম্পূর্ণ বিরোধী আমি, কিন্তু উপায় নেই, এটাকে মেনে নিতে হচ্ছে, এবং এটাকে তাল দিচ্ছে প্রত্যেক দিন সিপিএম, এবং পরবর্তী অধ্যায়ে অ্যাডভান্টেজ নেবে বিজেপি। আপনাকে কৃতজ্ঞতা জানাই যে উকিল ভট্টাচার্যের চরিত্রটা আপনি অবশ্যই জানতে পেরে তাকে টাইট দিয়েছেন, কিন্তু একই সাথে আমি বলি যে শুভেন্দু শেখর রায়, তিনি তো প্রথমে আপনার পার্টির লোক ছিল না, মাননীয় দিদি, আমার প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, তিনি তো কংগ্রেসে ছিলেন, এবং 1998-99 তার পরবর্তী অধ্যায় কংগ্রেসের প্রচার করেছিলেন, এবং আপনাকে আপনার সম্বন্ধে, মানে দক্ষিণ কলকাতার লোক, আপনার সম্বন্ধে যা যা বলা সম্ভব সবকিছু তিনি বলেছিলেন। প্রণব মুখার্জির ঘনিষ্ঠ ছিলেন, আইনজীবী, খুব ব্যক্তিত্বপূর্ণ, তাকে দায়িত্বের পর দায়িত্ব দিলেন, প্রায় 3বার আপনি সাংসদ করে নিয়ে আসছিলেন রাজ্যসভা থেকে। নিশ্চয়ই এই মেয়েটির মৃত্যুর ব্যাপারে প্রত্যেকেই শোকাহত, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। কেন হবে না? আমরা তো নৃশংস কোনো কিছু চাই না, আপনিও চাননি। আমি বিশ্বাস করি যে জ্যোতিবাবু নিশ্চয়ই বলেনি বানতলায় গিয়ে রেপ করে এসো, প্রবীরবাবু যেটা করছেন ঠিক আছে, নিশ্চয়ই ডেফিনিট করে বলা যে অমিত শাহ বা নরেন্দ্র মোদী নিশ্চয়ই বিলকিস বানুকে রেপ করতে বলেনি, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ও আরজি করের মেয়েটির উপর হামলা হোক এটা কখনোই চাননি। কিন্তু ফারাকটা কোথায় জানেন? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, ফারাকটা হচ্ছে বিলকিস বানুর হত্যাকারীরা যখন বেরিয়ে আসে তখন তাদেরকে মালা দিয়ে বরণ করা হয় এবং বের করে আনা হয়, এবং উত্তরপ্রদেশের উন্নাও হাতরাস থেকে শুরু করে ওই কুস্তিগিরদের বিরুদ্ধে ওই জানোয়ারটি যখন বাড়াবাড়ি করে তাদের ছেলে পুলেদেরকে আবার এমপি করার ব্যবস্থা করে, এইটা করে তারা প্রমাণ করে যা করেছো বেশ করেছো, এটা বিজেপির তরফে। মণিপুর নিয়ে তাদের কোনো বদারেশন নেই, যা করেছে বেশ করেছি। এবং সেদিনকে কিন্তু এই সিপিএম এর একটি কমরেডকেও, একটি নাট্যকর্মীকেও, বা এই তথাকথিত ওই উষসী চক্রবর্তী বা এই এই গাম্বাট মাল্টি, এরা কেউ কিন্তু সেদিনকে প্রতিবাদ করেনি, করলে খাল খুলে দেবে সিপিএম বিজেপি বলেই তারা করেনি। আর কাদেরকে নিয়ে করবে? তাদের কাছে ব্যাপারটা কি জানেন তো, এই কৌটো থেকে ওই কৌটোতে ঢালে, ঢালাটা দেখেছেন তো, চেঞ্জ করে। অনেক সময় দেখবেন যে বরফ শরবতের রাস্তার শরবত এরকম ভাবে ঢেলে 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 তৈরি করে, সেরকম কখনো এই গ্লাস থেকে এই গ্লাসে ঢালছে, সেটা রং লাল হয়ে যাচ্ছে, সিপিএম হয়ে যাচ্ছে, আবার এই গ্লাসে বলে নে ফেরত নে, দেখবেন গেরুয়া হয়ে যাচ্ছে। এই একই মাল এরা। আজকে ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কল্যাণ চৌবে তিনিও মাঠের ধারে গেছেন। আমি বুঝি না, ইডিয়েট, তিনি কি বোকা? তিনি গেছেন কি করতে সেখানে? তিনি তো প্রেসিডেন্ট। একটা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের কর্তব্য হচ্ছে যে কোনো ভারতবর্ষের ফুটবল মাঠের সিকিউরিটি দেখা। তিনি গিয়ে সেখানে বলছে কেন এরম হলো, সেটা কেন হলো, ওটা কেন হলো। এটা ফুটবল ফেডারেশনের কর্তা এটা বলতে পারে? বলতে পারে এই কারণে যে তিনি জলেও আছেন, তলেও আছেন। হ্যাঁ, তিনি তো জিততে পারেন না, এই তো সেদিনকেও হেরে গেলেন, হেরে গিয়ে তো লজ্জা শরমের জায়গাটা কিছু নেই, ফলে তাকে আবার একটা ফিল্ডে ফোকাস করতে হবে, ইউজলেস ক্যারেক্টার। তিনি গেছেন তাদের সঙ্গে। এরপরে শুভেন্দু শেখর রায়ের কথা যেটা বলছিলাম, শুভেন্দু শেখর রায়, তাকে 3বার সাংসদ করে আপনি পাঠিয়েছেন, শুধু না রাজ্যসভার সেকেন্ড পজিশনেও তিনি রয়েছেন। শুভেন্দু শেখর রায় ভালো বক্তা, ভালো লয়ার, তাকে আমি এখনো রেসপেক্ট করি, এই মুহূর্তেও রেসপেক্ট করছি। পার্টি তার বিরুদ্ধে কিছু বলেনি, আমি বলছি, ধরে নিন আমি বলছি, তিনি যেগুলো বলছেন বা যেগুলো ফোকাস করছেন সেটা সিপিএম পার্টি হলে ঘাট ধরে ঘেটি ধরে বের করে দিত পার্টি থেকে। দেখেছেন তো ওই যে কি ঘোষ, মেদিনীপুরের সুশান্ত ঘোষ যে কেচ্ছাটি করেছে, সেটা তো চোখে দেখা যায় না, ভয়ঙ্কর। সেটা যে মুহূর্তে সিপিএম এর হাতে এসছে সঙ্গে সঙ্গে তাকে ওই সম্পাদকের পদ থেকে বের করে দিয়েছে। আপনি কিন্তু পারলেন না এদেরকে টাইট দিতে, এরা যে যার মতন কথা বলে যাচ্ছে, এবং জাগো বাংলার সম্পাদকও বটে, আমার কিছু যায় আসে না তাতে। তো তার তো দায়িত্ব রয়েছে। দেখুন, আমি একটা কথা বলি মাননীয় দিদি বা আপনাদের প্রত্যেককে বলি, আমি 26-27 বছর ধরে সিটিভিএনে রয়েছি। ভালো সময় গেছে, বহু খারাপ সময়, এবং 2005-এ আমাদের উপর একটা মস্ত বড় শঙ্কা এবং কনস্পিরেসি করেছিল সিপিএম এর পক্ষ থেকে আমাদের কোম্পানির উপর। আমি কিন্তু পালিয়ে যাইনি, আমার লয়ালিটি সেখানে।
যে বিপদের দিনেও থাকবো, আজও আছি, এবং আজকেও আছি, কালকেও কি করবো আমি জানি না, কিন্তু আমি আছি। এবং তৃণমূলের দিদি যেদিন থেকে, যখনও ফোকাস হননি, সেই 1981 থেকে দিদিকে ভালোবাসেন, তার অনুগামী আমি, আজও অনুগামী, সাংবাদিক হওয়ার পরেও অনুগামী, কোনোদিন বেইমানি করিনি। তিনি কি করলেন, নানান বক্তব্য তো রাখলেনই, তিনি বলছেন যে পুলিশ কমিশনারের বিরুদ্ধে পর্যন্ত সিবিআই তদন্ত করুক। কি করে বললেন তিনি কথাগুলো? তার রেসপন্সিবিলিটি নেই? তিনি পার্টির মেম্বার নন, তিনি সাংসদ নন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকডোর দিয়ে বারবার করে সংসদে পাঠাননি, তিনি জিতে আসতে পারবেন? দেখুন, একটা কঠিন কথা বলে প্রত্যেকটা তৃণমূলের নেতা, কর্মী, মন্ত্রী প্রত্যেককে বলছি, কে কি মনে করলেন আই ডোন্ট কেয়ার, এই দলে যারা বিলং করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরে যায়, এবং আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনিও একটি ফোকাস ফেস, যাকেও মানুষ ভালোবাসে, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং বাড়ির বউ বাচ্চারা, আমার বাড়ির তো বউরা ভীষণ ভালোবাসে, ভারী মিষ্টি ছেলে ইত্যাদি, এই দুটি চরিত্রকে সরিয়ে দিন তৃণমূল থেকে। একটি লোকও কোনো জায়গা থেকে জিততে পারবেন না। 220টা আসনে ফের ফার্দার যদি দাঁড়ান, জিরো হবে সিপিএম এর মতন আপনাদের। তো সুতরাং আমার সেটাই খারাপ লাগার জায়গা, যে আজকে সুখেন্দু শেখর রায়, যিনি জাগো বাংলার সম্পাদক, তার যদি কিছু বলার থাকতো সুব্রত বক্সির কাছে, সুব্রত তার কাছে গিয়ে বলতেন। ইজ এ মাই ডিয়ার ম্যান, পার্টির কর্মীদের কাছে, পার্টির নেতাদের কাছে খুব মাই ডিয়ার। সবার সঙ্গে তিনি হয়তো মেশেন না, মিশুকে নন, কিন্তু যারা পার্টির নেতা, রেগুলার হোল টাইমার, তাদের সঙ্গে আরামসে মেশেন তিনি, এবং আমাকে তো ভীষণ ভালোবাসেন। তার কাছে গিয়ে বলতে পারতেন যে আমার এই ব্যাপারগুলো রয়েছে। আপনি যে মুহূর্তে পুলিশ কমিশনের বিরুদ্ধে বললেন যে এর বিরুদ্ধে তদন্ত হোক, আপনি তো ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন, কারণ পুলিশ দপ্তরটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। আপনি বললেন কি করে এটা? সিবিআই কে আপনি চিঠি পাঠালেন কি করে? তারপরে আপনি দলে রয়েছেন, আপনি শ্রদ্ধেয় মানুষ, আপনাকে খারাপ কথা শুভেন্দুর মতন বলবো না, কিন্তু বেড়ালের মতন কাজটা হচ্ছে, এটুকু বলবো, আপনাকে এখনো বেড়াল বলছি না। তবে যদি মনে করি যে আপনাকে লয়ালিটি আছে, আপনাকে শ্রদ্ধার সঙ্গে শুভেন্দু শেখর রায়, আপনাকে অনুরোধ করছি যে আপনি পদত্যাগ করুন এবং তারপরে আন্দোলনে নামুন। আপনার সাংসদ পদটি প্রয়োজন হলে অন্য কেউ দায়িত্ব নেবে। আমি খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি যে অরুণাভ ঘোষ বা এই ধরনের লয়ারদেরকে পাঠান, দে আর গুড স্পিকার। তিনি আপনার দলে নেই, কিন্তু প্রতিদিন লড়ে যাচ্ছেন আপনার জন্য। শুভেন্দুবাবু, আপনি পথটা ছেড়ে দিন, আপনি জাগো বাংলাটাও ছেড়ে দিন, কারণ আপনার নাম জলজল করে যাবে, আর আপনি অন্য জায়গায়, অন্য পত্রপত্রিকা এবং প্রত্যেকটা মিডিয়াতে যাবে শুভেন্দু শেখর মমতার বিরুদ্ধে বক্তব্য রাখছে, আর আপনি আরেকটা পেপারে এডিটর। এটা তো হতে পারে না। প্রথম আপনি জাগো বাংলার সম্পাদকের পদটা ছাড়বেন, কমান্ডিংলি ছাড়বেন, বলে রোজ ছাড়বো এখান থেকে আপনাকে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনি সাংসদ পদটাও ছাড়বেন। এনাফ ইজ এনাফ। আপনি লড়াই করুন, আপনার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে যে আপনি লড়ে অনেক কিছু করতে পারবেন একার দ্বারা। আপনি প্রায় মমতার সমতুল্য নেতা, অনেক কিছু করতে পারবেন, কিন্তু দয়া করে বেড়াল হবেন না। আই ডোন্ট লাইক বেড়াল। তৃণমূলের বেড়ালদের বিরুদ্ধে আজকের এপিসোড এখানে শেষ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার প্রিয় দিদি, দয়া করে ভাববেন। একই সাথে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি আমার সন্তান সম, এবং কুণাল ঘোষ আমার ভাতৃসম। আমি প্রত্যেককে বলছি, আমি এপিসোডটা অনেক ভাবনা চিন্তা করে করলাম। দেখো, একটা কথা বলি প্রত্যেককে, যে প্রত্যেকের একটা দায় ভাগ আছে পার্টির প্রতি। পার্টি যখন বিপাকে পড়েছে, আমরা উল্টো পাল্টা কথা বলে ঘাড় ধরে বের করে দিন, আর কোনোদিন ঢোকাবেন না। ঘাড় ধরে বের করে দিন সব কটাকে, যে যে গাদ্দারি করবে। বিপদের সময় পার্টিতে থাকতে হবে, পার্টির খারাপ সময়টা মেনে নিতে হবে, কারণ আপনি রিলিজ করেছেন এই পার্টিকে মিডিয়া করে। আপনারা প্রত্যেকে, যারা যারা বেরিয়ে গেছেন তাদেরকেও বলছি, যারা যারা ফিরে এসছেন তাদেরকেও বলছি, যে পার্টিতে থাকতে গেলে পার্টির সমস্ত সুবিধা, ফুটারওয়ালা গাড়ি, বড় বড় ফুটানি, পুলিশের গার্ড, এই সমস্ত বাওয়ালবাজি করে, কারণ আমার কি আসে যায়? কালকে আমি এই জামাটা পরে একটা বিড়ি ফুঁকতে ফুঁকতে বাস স্ট্যান্ডে যাবো, দুটি ভাত খেয়ে, মাছও জোটে না রোজ, বাস ধরবো, অফিস যাব, আবার ক্লান্ত হয়ে রাত্রিবেলা ফিরে আসবো। এই হচ্ছে কি আমরা 98 এর তৃণমূল। নেতা ফেতা হইনি, কিন্তু দাবি করছি আমরা বেড়াল হইনি। আমাদেরকে অন্য চতুষ্পদ ভাবতে পারেন, কিন্তু বেড়াল গেট আউট, এই পলিসিটা নিন। বেড়ালরা কিন্তু কোনোদিন মানুষের বন্ধু আজ অব্দি হয়নি, হতে পারে না।
দর্শক বন্ধু, আমার কথার প্রত্যেকে উত্তর দেবেন, প্রত্যেকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কিছু মনে করবেন না। বাধ্য হয়েই এপিসোডটা করছি, আপনারা আমার শুভেচ্ছা নেবেন। ভাতৃ ভাই বোনের যে কালকের কাজ বা আজকের কাজ, সেটিকে সমাধা করুন, কারণ এটা দুদিন ধরে নাকি চলে মারোয়াড়িদের, আমাদের তো একদিনই চলে। রাখি বন্ধন পালন করুন, কিন্তু মনে রাখুন আমাদের যে বোনটি চলে গেছে, যে নিহত হয়েছে, তার কথা যেন আমরা ভাবি, তার যেন উপযুক্ত বিচার হয় এবং দোষীরা যেন শাস্তি পায়। কিন্তু দলে যারা রয়েছেন, দলের হয়ে গাদ্দারি করবেন না। শেষ করছি, নমস্কার, আদাব।